এই ভিডিওতে আমরা দেখব গ্যামেটোজেনেসিস। The gametogenesis of male called spermatogenesis and female called oogenesis. গ্যামেটোজেনেসিস হচ্ছে ডিপ্লয়েড প্রাইমোর্ডিয়াল জার্ম সেল বা আদি জার্মকোষ। কোন জার্মকোষ? যেটা সেমিনিফেরাস টিবিউলের মধ্যে ছিল। সেমিনিফেরাস টিবিউলের মধ্যে দুটো কোষ ছিল, একটা হচ্ছে জার্ম সেল আর 2 নম্বর হচ্ছে সার্টোলি সেল। এই জার্ম সেল থেকেই গ্যামেটোজেনেসিসের প্রক্রিয়া শুরু হয়। পুরুষের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস সংঘটিত হয় সেমিনিফেরাস টিবিউলে, যেটা টেস্টিসে অবস্থিত, এবং স্ত্রীদেহে গ্যামেটোজেনেসিস ও উজেনেসিস প্রক্রিয়া ঘটে কোথায়? ডিম্বাশয় বা ওভারিতে। গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে পুরুষের ক্ষেত্রে ডিপ্লয়েড প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে হ্যাপ্লয়েড স্পার্ম উৎপন্ন হয় এবং স্ত্রীদেহে ডিপ্লয়েড প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে ওভাম উৎপন্ন হয়। ওকে, শুরু করি। The primary sex organ, the testis in the male and the ovaries in the female produce gamete. পুরুষের ক্ষেত্রে স্পার্ম, মহিলাদের ক্ষেত্রে ওভাম রেসপেক্টিভলি, মানে যথাক্রমে, বাই দ্য প্রসেস কল্ড গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে ডিপ্লয়েড প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। In testis, the immature male germ cell spermatogonia produce sperm by spermatogenesis. টেস্টিসের মধ্যে যে স্পার্মাটোগোনিয়া থাকে এবং সিঙ্গুলার ফর্মে স্পার্মাটোগোনিয়াম বলে, সেই স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্ম উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হচ্ছে স্পার্মাটোজেনেসিস। মানে প্রথমে উৎপন্ন হচ্ছে প্রাইমোর্ডিয়াল মেল জার্ম সেল ছিল, প্রাইমোর্ডিয়াল মেল জার্ম সেলের পর থেকে স্পার্মাটোগোনিয়াম উৎপন্ন হচ্ছে। ওই স্পার্মাটোগোনিয়াম থেকেই ওটা মাইটোসিস হচ্ছে, ওটা মাইটোসিস হয়ে উৎপন্ন করছে প্রাইমারি স্পার্মাটোসাইট। সেই প্রাইমারি স্পার্মাটোসাইট মিওসিস করে উৎপন্ন করছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। সেই সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে মিওসিস 2 হয়ে উৎপন্ন হচ্ছে স্পার্মাটিড, এবং স্পার্মাটিড মানে সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে সবাই হ্যাপ্লয়েড শুরু হয়ে যাচ্ছে। স্পার্মাটিড থেকে আবার স্পার্মিওজেনেসিস পদ্ধতিতে বা স্পার্মের ডিফারেন্সিয়েশন বা স্পার্মের বিভেদনের ফলে উৎপন্ন স্পার্মাটিডের বিভেদনের ফলে উৎপন্ন হচ্ছে স্পার্ম, যেটাও হ্যাপ্লয়েড। দ্য স্পার্মাটোগোনিয়া, সিঙ্গুলার ফর্মে স্পার্মাটোগোনিয়াম, প্রেজেন্ট অন দ্য ইনসাইড ওয়াল অফ সেমিনিফেরাস টিবিউল, মাল্টিপ্লাই বাই মিওটিক ডিভিশন। অর্থাৎ স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে যে স্পার্মাটোগোনিয়া থাকে সেটা কোথায় থাকে? সেমিনিফেরাস টিবিউলের ভিতরের দিকের ওয়ালের দিকে, এবং এটা সংখ্যা বৃদ্ধি করে মাইটোটিক ডিভিশনের দ্বারা, অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার, এবং সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। ইচ স্পার্মাটোগোনিয়াম ইজ ডিপ্লয়েড, প্রতিটা স্পার্মাটোগোনিয়ামই ডিপ্লয়েড আমরা জানি, অ্যান্ড কন্টেন 46 ক্রোমোজোম, এবং প্রত্যেকটাতে 46টা ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড বলে। সাম অফ দ্য স্পার্মাটোগোনিয়া কল্ড প্রাইমারি স্পার্মাটোসাইট। এবার কিছু স্পার্মাটোগোনিয়া মাইটোসিস পদ্ধতিতে বিভেদিত হয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট গঠন করে। কী পদ্ধতিতে হচ্ছে? এবং পিরিয়ডিক্যালি আন্ডারগো মিওসিস, এবং এই প্রাইমারি স্পার্মাটোসাইট পরবর্তীতে মিওসিস সংগঠিত করে। A primary spermatocyte complete the first meiotic division. আমরা জানি স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট মিওটিক ডিভিশন করবে, মানে মিওসিস করবে। মিওসিস হচ্ছে একটা রিডাকশনাল ডিভিশন, কারণ এক্ষেত্রে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, লিডিং টু ফর্মেশন অফ 2 ইকুয়াল হ্যাপ্লয়েড সেল কল সেকেন্ডারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পার্মাটোসাইট মিওসিস করে দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট উৎপন্ন করবে, এবং মিওসিস বলে প্লয়েডি লেভেল চেঞ্জ হবে এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে। অর্থাৎ যদি 44XX থাকে প্রাইমারি স্পার্মাটোসাইট, তাহলে তার থেকে মিওসিস করে যে দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে, তাদের মধ্যে একটা হবে 22X এবং আরেকটা হবে 22Y বা 22Y। ঠিক আছে, which have only 23 chromosomes each. The secondary spermatocyte undergo the second meiotic division to produce 4 equal haploid spermatid.
যে সেকেন্ডারি স্পারমাটোসাইট সেটা আবার সেকেন্ড মিওসিস করবে, মিওসিস 1 আর মিওসিস 2 হয়। মিওসিস 1 হচ্ছে রিস্ট্রাকশনাল ডিভিশন, এক্ষেত্রে প্লয়েড লেভেল চেঞ্জ হয়, কিন্তু মিওসিস 2 হচ্ছে হুবহু মাইটোসিসের মতো। সুতরাং সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা উৎপন্ন হলো সেটা সেকেন্ড মিওটিক ডিভিশন করে 4টে স্পারমাটিড উৎপন্ন করবে। স্পারমাটিড হচ্ছে ইমম্যাচিওর স্পার্ম। এবার স্পারমাটিড ম্যাচিওর হবে কী করে? দ্য স্পারমাটিড আর ট্রান্সফার্ড ইন্টু স্পারমাটোজোয়া, এবং এই স্পারমাটিড এবার কিসে পরিণত হচ্ছে? স্পারমাটোজোয়াতে, যেটা হচ্ছে একসাথে স্পার্ম বলে, বাই দ্য প্রসেস কল স্পারমিওজেনেসিস। তাহলে স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদনের প্রক্রিয়া হচ্ছে স্পারমিওজেনেসিস। প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে স্পারমাটিড উৎপাদনের প্রক্রিয়া স্পারমাটোসাইটোজেনেসিস, আর স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদনের প্রক্রিয়া স্পারমিওজেনেসিস। After spermiogenesis, sperm's head become embedded in the Sertoli cell. স্পার্মিওজেনেসিসের পরে স্পার্মের যে হেড থাকে সেটা সার্টরি সেলের মধ্যে এমবেডেড থাকে। এই হচ্ছে সার্টলি সেল, এই যে এগুলো হচ্ছে সার্টলি সেল, এর মধ্যে এমবেডেড মানে গাঁথা থাকে এই স্পার্মের হেডগুলো। এই যে এইগুলো হচ্ছে স্পারমাটিড দেখানো হচ্ছে, এইটা হচ্ছে স্পার্ম দেখানো হচ্ছে, ঠিক আছে। এই যে সার্টলি সেল, এই যে প্রাইমারি উসাইট এখানে রয়েছে, সেকেন্ডারি উসাইট এইগুলো, ঠিক আছে। সার্টরি সেলটা কেমন হয়? সার্টরি সেল হচ্ছে এইগুলো না, কিন্তু লাল লালগুলো না, এদের মাঝে যে ফাঁকা ফাঁকা স্থান দেখা যাচ্ছে হলুদ সাদা সাদা, এই সাদা সাদা স্থানগুলো হচ্ছে সার্টরি সেল। এগুলো হচ্ছে ইররেগুলার শেপ হয়, এর মাঝে মাঝে যে ফাঁকা ফাঁকা স্থানগুলো সেগুলো হচ্ছে সার্টরি সেল। এবং এইগুলো হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট, এইগুলো হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, এইগুলো হচ্ছে স্পারমাটিড, এবং লাস্টেরগুলো হচ্ছে স্পার্ম, আর এখানে হচ্ছে স্পারমাটোগনিয়াম। Are finally released from the seminiferous tubule by the process of spermiation. তাহলে স্পার্মিওজেনেসিসের পরে স্পার্মের হেডগুলো কোথায় এমবেডেড থাকে? স্পার্মের হেডগুলো এমবেডেড থাকে সার্টরি সেলে, ঠিক আছে, সার্টরি সেলে গাঁথা রয়েছে। এবং যে প্রক্রিয়ায় স্পার্মের হেড সার্টরি সেল থেকে বাইরে চলে আসে, মানে স্পার্ম সেমিনিফারাস টিবিউল থেকে বাইরে চলে আসে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে স্পারমিয়েশন। যে প্রক্রিয়ায় স্পার্ম সেমিনিফেরাস সার্টলি সেল থেকে বাইরে চলে আসে, মানে সার্টলি সেল সেমিনিফেরাস টিবিলে অবস্থিত, এই সার্টলি সেল থেকে বাইরে চলে আসে, সেটা হচ্ছে পদ্ধতি স্পারমিয়েশন। এবার স্পারমাটোজেনেসিসের কিছু গুরুত্বপূর্ণ হরমোন আছে, যেগুলো দেখব। স্পারমাটোজেনেসিস স্টার্টস অ্যাট দ্য এজ অফ পিউবার্টি, বয়সন্ধিকালে শুরু হয় পুরুষদের স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। টু সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন দ্য সিক্রেশন অফ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সুতরাং গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের সিক্রেশনের ফলে এটা শুরু হয়, কারণ পিউবার্টিতে এই হরমোনগুলো রিলিজিং শুরু হয়। দিস ইফ ইউ রিকল, দিস ইজ আ হাইপোথ্যালামিক হরমোন, অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন একটা হাইপোথ্যালামিক হরমোন, মানে হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। দ্য ইনক্রিজ লেভেল অফ GnRH then acts as the anterior pituitary, অর্থাৎ হাইপোথ্যালামাসের হরমোন অবভিয়াসলি anterior pituitary বা অগ্র পিটুইটারিকে উত্তেজনা দেবে অ্যান্ড স্টিমুলেট সিক্রেশন অফ দ্য গোনাডোট্রপিন, এবং স্টিমুলেট করে গোনাডোট্রপিন হরমোন রিলিজ করাতে কাকে? পিটুইটারি, অগ্র পিটুইটারিকে। অগ্র পিটুইটারি থেকে কী কী খরিত হয়? লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার লিউটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন কী কী কাজ করে? লিউটিনাইজিং হরমোন কী করে? লিউটিনাইজিং হরমোন অ্যাক্ট অ্যাট দ্য লেইডিক সেল। লিউটিনাইজিং হরমোন লেইডিক সেল, যেটা সেমিনিফেরাস টিবিউলের বাইরের দিকে অবস্থিত, যেটাকে ইন্টারস্টিশিয়াল সেলও বলা হয়, তার উপরে অ্যাক্ট করে। অ্যান্ড স্টিমুলেট সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ অ্যান্ড্রোজেন, এবং যে অ্যান্ড্রোজেন জাতীয় যে হরমোন, টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, এই সকল হরমোনের সিক্রেশনে সাহায্য করে LH। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্ড ইন টার্ন স্টিমুলেট প্রসেস অফ স্পারমাটোজেনেসিস, এবং এইভাবেই অ্যান্ড্রোজেন হরমোনের প্রোডাকশান করিয়ে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে। এবং এফএসএইচ কী করে? এফএসএইচ অ্যাক্ট অন দ্য সার্টরি সেল। এফএসএইচ কার উপরে অ্যাক্ট করছে? সার্টরি সেল। LH কার উপরে অ্যাক্ট করছে? লেইডিক সেল। মনে রাখতে হবে এফএসএইচ সার্টরি সেলের উপরে অ্যাক্ট করছে। অ্যান্ড স্টিমুলেট সিক্রেশন অফ সাম ফ্যাক্টর হুইচ হেল্প ইন দ্য প্রসেস অফ স্পারমিওজেনেসিস, এবং কিছু ফ্যাক্টরের সিক্রেশনে সাহায্য করে যেটা স্পারমিওজেনেসিসে সাহায্য করে। স্পারমিওজেনেসিস মানে স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদনের প্রক্রিয়া। এবার আমরা পড়ব স্পার্মের স্ট্রাকচার।
Let us examine the structure of sperm. It is a microscopic structure composed of a head, একটা neck, and a tail part. Okay, head, neck, middle piece, tail. হেড, এই যে নেক, এই হচ্ছে মিডল পিস, আর এটা হচ্ছে টেল। আ প্লাজমা মেমব্রেন এনভেলপস দ্য হোল বডি অফ স্পার্ম। একটা প্লাজমা মেমব্রেন পুরো স্পার্মটাকে ঢেকে রাখে। দ্য স্পার্ম হেড কন্টেইনস অ্যান ইলংগেটেড হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। স্পার্মের হেডে একটা ইলংগেটেড মানে একটা বড় টাইপের হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। এই যে নিউক্লিয়াস কন্টেইন ক্রোমোজোমিক ম্যাটেরিয়াল, এর মধ্যে নিউক্লিয়াস আছে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। The anterior portion of which covered by a cap-like structure. এই স্পার্মের অ্যান্টেরিয়র পোর্শন বা অগ্রভাগ একটা ক্যাপ-লাইক স্ট্রাকচার দিয়ে আটকা থাকে। এই যে ক্যাপ-লাইক স্ট্রাকচার, এইটাকে বলা হয় অ্যাক্রোজোম। ঠিক আছে, শুকরানোর টুপি। দ্য অ্যাক্রোজোম ইজ ফিল্ড উইথ এনজাইম দ্যাট হেল্পস ফার্টিলাইজেশন অফ দ্য হোমান। এই অ্যাক্রোজোমের মধ্যে হাইড্রোলাইটিক উৎসেচক থাকে, যেমন হায়ালোনিউরিডেজ, অ্যাক্রোজিন, জোনালাইসিন ইত্যাদি উৎসেচক থাকে। সেই উৎসেচকগুলো যে আমাদের সেকেন্ডারি উসাইট, সেই সেকেন্ডারি উসাইটের যে করোনা রেডিয়েটা এবং জোনা পেলুসিডা তাকে বিনষ্ট করে তার মধ্যে স্পার্মের এন্ট্রিতে সাহায্য করে অ্যাক্রোজোম নিশ্চিত উৎসেচকরা। দ্য মিডল পিস প্রসেসেস নিউমেরাস মাইটোকন্ড্রিয়া। এই মিডল পিসে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা হচ্ছে এনার্জি সোর্স ফর সুইমিং, স্পার্মের মোটিলিটিতে সাহায্য করে। এই মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন থাকে তাকে নেবেনকার্ন মেমব্রেন বলে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনকে। which produce energy for the movement of tail that facilitates sperm motility essential for fertilization. স্পার্মের যে টেল সেটা সুইমিংয়ে সাহায্য করে এবং এটা ফার্টিলাইজেশনের জন্য খুবই এসেনশিয়াল। The human male ejaculate about 200 to 300 million sperm during the coitus of which for normal fertility. একটা হিউম্যান মেল প্রতি কয়টাসের সময় 200 থেকে 300 মিলিয়ন স্পার্মের প্রোডাকশন মানে ইজাকুলেশন করে সিমেনের দ্বারা। অ্যাটলিস্ট 60% স্পার্ম মাস্ট হ্যাভ নর্মাল শেপ। এইগুলোর এই 200 থেকে 300 মিলিয়নের মধ্যে 60% স্পার্মের শেপ নর্মাল থাকে এবং নর্মাল সাইজ থাকে, এবং 40% স্পার্ম মাস্ট শো ভিগোরাস মোটিলিটি, এবং 40% স্পার্মের মোটিলিটি স্লো হয় বা শেপ খারাপ হয়, অতটা উন্নত কোয়ালিটির হয় না। স্পার্ম রিলিজ ফ্রম দ্য সেমিনিফেরাস টিবিউল। স্পার্ম কোথার থেকে রিলিজ হচ্ছে? সেমিনিফেরাস টিবিউল থেকে আমরা দেখেছি। আর ট্রান্সপোর্ট বাই দ্য অ্যাক্সেসরি ডাক্ট। অ্যাক্সেসরি ডাক্টের মধ্যে দিয়ে আসছে, মানে হচ্ছে টিউবুলার রেকটাই, রেটিটেস্টিস, ভাসা এফারেন্সিয়া, এপিডিডাইমিস, তারপরে ভাস ডিফারেন্স, তারপরে এদিক থেকে সেমিনাল ভেসিকেল আসলো, এসে এই বাস দিয়ে তারপরে আমাদের ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রার মাধ্যমে, পেনিসের মাধ্যমে বাইরে রাস্তার মতো। সিক্রেশন অফ এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকেল অ্যান্ড প্রস্টেট। এপিডিডাইমিসের যে ক্ষরণ, ভাস ডিফারেন্সের যে ক্ষরণ, সেমিনাল ভেসিকেলের ক্ষরণ এবং প্রস্টেট গ্ল্যান্ডের যে ক্ষরণ আর এসেনশিয়াল ফর ম্যাচুরেশন অ্যান্ড মোটিলিটি অফ স্পার্ম। স্পার্মের ম্যাচুরেশন এবং স্পার্মের মোটিলিটিতে সাহায্য করে। দ্য সেমিনাল প্লাজমা অ্যালং উইথ স্পার্ম কনস্টিটিউট দ্য সিমেন। সেমিনাল ভেসিকেলের যে প্লাজমা এবং এর সঙ্গে স্পার্ম মিশ্রিত হয়ে তৈরি করা হচ্ছে সিমেন। দ্য ফাংশন অফ মেল সেক্স অ্যাক্সেসরি ডাক্টস আর গ্ল্যান্ড মেনটেন বাই দ্য টেস্টিকুলার হরমোন। এবং এই গ্ল্যান্ডগুলোর দ্বারা যে হরমোন মিশ্রিত হয় সেটা এই গ্ল্যান্ডগুলোর ফাংশনকে এক ধরনের নিয়ন্ত্রণ করে, টেস্টিকুলার হরমোন, যেমন অ্যান্ড্রোজেন। ঠিক আছে, এবার আমরা পড়ব ফিমেল গ্যামেটোজেনেসিস প্রসেস, বা যেটাকে বলা হয় উজেনেসিস। ফিমেলে কী করে গ্যামেট উৎপন্ন হয়? দ্য প্রসেস অফ ফর্মেশন অফ ম্যাচিওর ফিমেল গ্যামেট ইজ কল্ড উজেনেসিস। ঠিক আছে, হুইচ ইজ মার্কলি ডিফারেন্ট ফ্রম স্পার্মাটোজেনেসিস। এটা স্পার্মাটোজেনেসিস থেকে অনেকটাই ডিফারেন্ট। উজেনেসিস ইজ ইনিশিয়েটেড ডিউরিং দ্য এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজ। ভেরি ইম্পর্টেন্ট। উজেনেসিস কখন থেকে শুরু হয়ে যায়? যখন ভ্রূণ অবস্থা থেকেই এমব্রায়োজেনেসিস শুরু হয়ে যায় বাচ্চার মধ্যে। যে উজেনেসিস পদ্ধতি সেটা ভ্রূণ অবস্থা থেকেই বাচ্চার মধ্যে শুরু হয়ে যায়, মায়ের পেটে থাকা অবস্থাতেই। When a couple of million gametes mother cell
are formed within each fetal ovary. No more oogonia are formed and added after birth. মানে ভ্রূণের মধ্যেই অনেক মিলিয়ন মিলিয়ন উগোনিয়া উৎপন্ন শুরু হয়ে যায়। মানে যে ভ্রূণেতে থাকে প্রাইমর্ডিয়াল জার্ম সেল, ওই প্রাইমর্ডিয়াল জার্ম সেল সংখ্যা বৃদ্ধি করে বা মাল্টিপ্লিকেশন করে অনেক উগোনিয়া সৃষ্টি করে এবং একে সিঙ্গুলারে বলে উগোনিয়াম। ওক্ষেত্রে স্পার্মাটোগোনিয়াম ছিল, এক্ষেত্রে উগোনিয়াম। দিস সেল স্টার্স ডিভিশন, বিভাজন শুরু করে, এন্টার ইন্টু প্রফেজ ওয়ান, এবং এরা প্রফেজ ওয়ান দশায় প্রবেশ করে অফ দ্য মিওটিক ডিভিশন, মিওসিসের, অ্যান্ড গেট টেম্পোরালি অ্যারেস্টেড অ্যাট দ্য স্টেজ। এবং এই উগোনিয়াগুলো সেই স্টেজেই বা মেটাফেজ 2 দশায় অ্যারেস্টেড থাকে। এই ওজেনেসিস পদ্ধতিতে এখানে বোঝা হোক। এইটা হচ্ছে এখানে রয়েছে আমাদের প্রাইমর্ডিয়াল জার্ম সেল। এই প্রাইমর্ডিয়াল জার্ম সেল ফিটাল অবস্থাতে, এই প্রাইমর্ডিয়াল জার্ম সেল থেকে মাইটোসিস ডিফারেন্সিয়েশনের ফলে সৃষ্টি হচ্ছে কি উগোনিয়াম বা আদি ডিম্বাণু। ঠিক আছে, এটা হচ্ছে ফিটাল লাইফ, ভ্রূণজ অবস্থা। এগুলো কিন্তু সবই 46টা ক্রোমোজোম বিশিষ্ট বা ডিপ্লয়েড। এই উগোনিয়াম থেকে আবার মাইটোসিস হতে হতে সৃষ্টি হচ্ছে প্রাইমারি উসাইট। ওকে, এই যে প্রাইমারি উসাইট উৎপন্ন হচ্ছে, এই প্রাইমারি উসাইটও কিন্তু ডিপ্লয়েড। এটা কিন্তু ফিটাল লাইফে উৎপন্ন হয়ে গেছে প্রাইমারি উসাইট। এবার যখন ওই মেয়েটা তার পিউবার্টিতে পৌঁছাবে তখন ওই প্রাইমারি উসাইট কী করবে, প্রাইমারি উসাইট প্রথম মিওসিস ডিভিশন করবে, প্রাইমারি উসাইট মিওসিস করবে। প্রাইমারি উসাইট মিওসিস করার ফলে কী হবে, প্রাইমারি উসাইট মিওসিস করে উৎপন্ন করবে সেকেন্ডারি উসাইট। একটা থেকে দুটো উৎপন্ন হবে সেকেন্ডারি উসাইট, এবং একটা উৎপন্ন হবে পোলার বডি। একটা সেকেন্ডারি উসাইট, একটা পোলার বডি। ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিটেড প্রায়ার টু ওভিলিউশন। ওভিলিউশন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে, ওই ওভিলিউশনের ফলে উৎপন্ন হচ্ছে সেকেন্ডারি উসাইট প্রাইমারি উসাইট থেকে মিওসিস করে, এবং একটা উৎপন্ন হচ্ছে পোলার বডি। এটা প্রতি 28 দিন অন্তর অন্তরে 14তম দিনে হতে থাকে প্রতিটা মেয়ের। এইবার গল্প হচ্ছে এই সেকেন্ডারি উসাইট মেটাফেজ 2 দশায় অ্যারেস্টেড থাকে। অর্থাৎ এই সেকেন্ডারি উসাইট তো প্রতিটা মেয়েরই উৎপন্ন হচ্ছে প্রতি 14তম দিনে 28 দিনের সাইকেলে, কিন্তু এর পরের বিভাজন আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ স্পার্মের কন্ট্যাক্ট নেই। যখন এবার যদি কপুলেশন হয় তাহলে স্পার্ম আসবে, তখন স্পার্মের যখন এই জোনা পেলিসিডাকে স্পর্শ করবে সেকেন্ডারি উসাইটের, তখন কি করবে, এই সেকেন্ডারি উসাইট আবার মিওসিস করবে, পরবর্তী মিওসিস করে এ উৎপন্ন করবে একটা ওভাম, যেটা সিঙ্গুলার। সেকেন্ডারি উসাইটও কিন্তু সিঙ্গুলার, মানে হ্যাপ্লয়েড। ওভামও কিন্তু হ্যাপ্লয়েড। প্রাইমারি উসাইট ডিপ্লয়েড এবং আরেকটা পোলার বডি। ঠিক আছে, তাহলে একটা ফিমেলের ক্ষেত্রে কটা পোলার বডি উৎপন্ন হলো? দুটো, ফার্স্ট পোলার বডি, সেকেন্ড পোলার বডি। ফার্স্ট পোলার বডিকে বলা হয় পোলোসাইট। ঠিক আছে, এবং সেকেন্ড পোলার বডি উৎপন্ন হলো যখন স্পার্মের কন্ট্যাক্টে আসলো। স্পার্মের কন্ট্যাক্টে না আসলে এর পরবর্তী স্টেজ হবে, মানে সেকেন্ডারি উসাইটেই দাঁড়িয়ে থাকবে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অংশে। স্পার্মের কন্ট্যাক্টে আসলেই এ সেকেন্ডারি উসাইট আবার মিওসিস করবে, মানে মিওসিস 2 করবে, মিওসিস 2 করে উৎপন্ন করবে একটা ওভাম, একটা সেকেন্ডারি পোলার বডি। মানে প্রাইমর্ডিয়াল জার্ম সেল ছিল ভ্রূণ অবস্থাতেই। প্রাইমর্ডিয়াল জার্ম সেল মাইটোটিক ডিফারেন্সিয়েশনের ফলে উৎপন্ন করলো উগোনিয়াম আবার মাইটোসিস করতে করতে উৎপন্ন করছে প্রাইমারি উসাইট, মানে সংখ্যা বৃদ্ধি দশায় যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইট প্রথম যখন পিউবার্টি আসলো বাচ্চার, তখন প্রথম মিওটিক ডিভিশন করলো, মিওসিস 1 আর 2 প্রথম মিওসিস করে উৎপন্ন করলো একটা সেকেন্ডারি উসাইট, একটা পোলার বডি। ঠিক আছে, এবং যখন এই সেকেন্ডারি পোলার বডি যদি স্পার্মের কন্ট্যাক্টে না আসে তাহলে এইভাবে থাকলো, পরবর্তী বিনষ্ট হয়ে যাবে 14 বা 16 ঘন্টা পরে বা একদিন পরে। কিন্তু স্পার্মের কন্ট্যাক্টে আসলে এই সেকেন্ডারি পোলার বডি মিওসিস 2 করবে, মিওসিস 2 করে একটা ওভাম একটা সেকেন্ডারি পোলার বডি উৎপন্ন করবে। সুতরাং ওভোজেনেসিস পদ্ধতিতে কটা পোলার বডি উৎপন্ন হয়? দুটো। আসলে কি হয় এক্ষেত্রে, যে সেকেন্ডারি উসাইট উৎপন্ন হয় সেই মানে একটা প্রাইম পোলার বডি একটা সেকেন্ডারি উসাইট, এই ক্ষেত্রে যে মিওসিসটা হয় সেটা হচ্ছে আনইকুয়াল ডিভিশন।
মানে এই সেকেন্ডারি ওসাইটের কাছেই প্রায় 80% সাইটোপ্লাজম চলে আসে, এর কাছে যায় না, কারণ এইটাকে ডিসফাংশনাল করতে হবে, কারণ দুটো যদি উৎপন্ন হবে তাহলে দুটো ডিম্বাণু উৎপন্ন হবে, দুবার ফার্টিলাইজেশন হয়ে ডবল জায়গার উৎপন্ন হয়ে যেতে পারে। তাই জন্য একটাতেই হরিক সাইটোপ্লাজম চলে আসে আর একটাকে ছোট দেখাচ্ছে, মানে এটাকে ডিসফাংশনাল করছে অটোমেটিকই। তেমনই একটা ওভাম উৎপন্ন করছে আর একটাকে ডিসফাংশনাল করছে। পোলার বডি মানে ডিসফাংশনাল গ্যামেট, ঠিক আছে, ডিসফাংশনাল গ্যামেট যার কোনো ফার্টিলাইজেশন ক্ষমতা নেই ডিউ টু লো লেভেল অফ সাইটোপ্লাজম। কারণ একটা স্পার্মের কাছে কোনো সাইটোপ্লাজম থাকে না, স্পার্ম ওভামের সাইটোপ্লাজম নেই, ফার্টিলাইজেশন করে। এর মধ্যে যখন সাইটোপ্লাজম নেই থাকলোই না, তখন ফার্টিলাইজেশন হবেই না। এই জায়গাটা একটু চক করে লেখা আছে, এই যে চক করে লেখা পড়ে লাভ নেই, এইটুকু জায়গাটা, এই 2 লাইন যেভাবে আমি বললাম সেটা মন দিয়ে শুনলেই ওই জায়গাটা হয়ে যাবে। ইচ প্রাইমারি ওসাইট দেন গেটস সারাউন্ডেড বাই আ লেয়ার অফ গ্রানুলোসা সেল। প্রতিটা যে প্রাইমারি ওসাইট থাকে, সেই প্রাইমারি ওসাইট একটা গ্রানুলোসা সেল দ্বারা আবৃত থাকে, এবং সেই আবরণ দ্বারা গঠিত যে থলির মতো অংশ তাকেই বলা হচ্ছে প্রাইমারি ফলিকল। লার্জ নাম্বার অফ দিস ফলিকল ডিজেনারেট ডিউরিং দ্য ফেজ অফ বার্থ টু পিউবার্টি। যেমন অনেক ফলিকল গঠিত হয় এবং ডিজেনারেট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায় জন্ম থেকে পিউবার্টি পর্যন্ত। দেয়ার অ্যাট পিউবার্টি অনলি 60 বা 60,000 to 80,000 প্রাইমারি ফলিকল আর লেফট ইন ইচ ওভারি। পিউবার্টির শেষে প্রতিটা ওভারিতে 60,000 থেকে 80,000 পর্যন্ত ফলিকল থাকে, প্রাইমারি ফলিকল। দ্য প্রাইমারি ফলিকল গেট সারাউন্ডেড বাই মোর লেয়ার্স অফ গ্রানুলোসা সেল অ্যান্ড নিউ থিকা। প্রাইমারি ফলিকল এবার আরও গ্রানুলোসা সেল দ্বারা আবৃত হবে, একটা তো ছিলই, আবার আরও কতগুলো স্তর গঠিত হবে গ্রানুলোসা সেল, এবং নতুন থিকা মানে আবরণ গঠিত হবে, এবং তখন তাকে বলবো হচ্ছে সেকেন্ডারি ফলিকল বা গৌণ ডিম্ব থলি। The secondary follicle soon transformed into a tertiary follicle. এই সেকেন্ডারি ফলিকল আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে, আরও কোষযুক্ত হবে এবং টার্সিয়ারি ফলিকলে পরিণত হবে, হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই এ ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। এবং এই সেকেন্ডারি ফলিকলের মধ্যে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি থাকে, তাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম। দ্য থিকা লেয়ার ইজ অর্গানাইজড ইন্টু অ্যান ইনার থিকা ইন্টারনা, এবং থিকা লেয়ার দুটো ভাগে বিভক্ত, ভিতরের দিকে আছে ইনার থিকা ইন্টারনা আর বাইরের দিকে আছে থিকা এক্সটার্না। This is important to draw your attention that it is this stage the primary oocyte within the tertiary follicle grows in size and completes its first meiotic division. এই টার্সিয়ারি ফলিকলের মধ্যেই, ভেরি ইম্পর্টেন্ট, টার্সিয়ারি নট সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকলের মধ্যেই প্রাইমারি ওসাইট প্রথম মিওটিক ডিভিশন করে সেকেন্ডারি ওসাইট এবং একটা পোলার বডি উৎপন্ন করছে, এবং এই ডিভিশনটা হচ্ছে আনইকুয়াল ডিভিশন, মানে একটা বড় সেকেন্ডারি ওসাইট মানে ওর তুলনায় বড় কিন্তু ছোট, এবং একটা পোলার বডি উৎপন্ন করছে। It is an unequal division resulting in the formation of large haploid secondary oocyte and a tiny ছোট ফার্স্ট পোলার বডি, ঠিক আছে, যেটা উৎপন্ন হচ্ছে টার্সিয়ারি ফলিকলের মধ্যে। The secondary oocyte remains bulk of the nutrient rich cytoplasm of the primary oocyte. Secondary oocyte এবার হচ্ছে বড় হচ্ছে, নিউট্রিশন রিচ হচ্ছে, সাইটোপ্লাজম উৎপন্ন হচ্ছে এর মধ্যে অনেকটা। At present we are not very certain about this. The tertiary follicle further change in mature follicle or Graafian follicle, এবং টার্সিয়ারি ফলিকল এবার কিসে পরিণত হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বতলিতে বা ম্যাচিওর ফলিকল যেটা। The secondary oocyte forms a new membrane called zona pellucida, এবং এবার এই সেকেন্ডারি ওসাইটের চারিদিকে, মানে টার্সিয়ারি ফলিকলের মধ্যে সেকেন্ডারি ওসাইট রয়েছে, এবার ওই সেকেন্ডারি ওসাইটের চারিদিকে একটা গ্লাইকোপ্রোটিন নির্মিত আবরণ তৈরি হবে, যাকে বলা হচ্ছে জোনা পেলুসিডা। দ্য গ্রাফিয়ান ফলিকল নাও রাপচার টু রিলিজ দ্য সেকেন্ডারি ওসাইট ফ্রম দ্য ওভারি বাই দ্য প্রসেস ওভিলিউশন। এবার এই গ্রাফিয়ান ফলিকল রাপচার হবে মানে বিদীর্ণ হবে, কোন হরমোনের প্রভাবে, এলএইচ হরমোনের প্রভাবে, এবং নিশ্চিত করবে এই সেকেন্ডারি ওসাইটকে বাইরে। এই পদ্ধতিকে বলা হচ্ছে ওভিলিউশন। তাহলে এইটাই হচ্ছে ওভিলিউশনের প্রসেস। রাপচার দ্য ওয়াল অফ গ্রাফিয়ান ফলিকল অ্যান্ড রিলিজ সেকেন্ডারি স্পার্মোসাইট, নট ওভাম। ওভিলিউশন মানে ওভামের রিলিজ নয়,
ওভাম কখন হবে? ওভাম তখনই বলবে যখন স্পার্মের কন্টাক্টে আসবে সেকেন্ডারি উসাইট এবং তৈরি করবে ওভাম এবং সেকেন্ড পোলার বডি। ওভাম তখন ইউজ হবে, তার আগে পর্যন্ত সেকেন্ডারি স্পার্মাটোসাইট যেটা হ্যাপ্লয়েড। ওকে, এখানে দেখে নিই, এই হচ্ছে ডিম্বাশয়ের একটা আণুবীক্ষণিক গঠন, মাইক্রোস্কোপিক ভিউ। প্রাইমারি ফলিকল হচ্ছে সেকেন্ডারি ফলিকল। এই যে সেকেন্ডারি ফলিকলের মধ্যে এই হচ্ছে যে স্থানটা দেখা যাচ্ছে হলুদ টাইপের, এটা হচ্ছে ফ্লুইড ফিল ক্যাভিটি, এটাকেই বলা হচ্ছে অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রামের মধ্যে যে ফ্লুইড থাকে তাকে বলা হচ্ছে লিকার ফলিকিউলি। টার্সারি ফলিকুল আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তৈরি হচ্ছে গ্রাফিয়ান ফলিকুল। এই গ্রাফিয়ান ফলিকুলের মধ্যে এই যে অংশটা হচ্ছে সেকেন্ডারি উসাইট এবং এর মধ্যে পোলার বডি রয়েছে। এই যে ওভাম বাইরে নিঃসৃত হচ্ছে, এখানে ওভাম দেখাচ্ছে, ওভাম ওয়ার্ড রং, ওভাম ওয়ার্ডটা এখানে ইউজ করা উচিত নয়, এখানে উচিত করা উচিত হচ্ছে সেকেন্ডারি উসাইট। ঠিক আছে, এরপর যখন এই বিভিন্ন গ্রাফিয়ান ফলিকল পরবর্তীতে পরবর্তীতে উৎপন্ন করছে কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম পরবর্তীতে উৎপন্ন করছে কি কর্পাস অ্যালবিকান্স। এবং এভাবে ডিজেনারেট হচ্ছে, আবার ফলিকাল গঠিত হচ্ছে প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টার্সিয়াল থেকে গ্রাফিয়ান পরে ওভিলিউশনের পরে কর্পাস লিউটিয়াম হচ্ছে, কর্পাস লিউটিয়ামের পরে কর্পাস অ্যালবিকান্স, এভাবে চলতে থাকছে। একটা গ্রাফিয়ান ফলিকালের গঠন যদি দেখি, এই হচ্ছে আমাদের সেকেন্ডারি উসাইট, এইটুকু যার মধ্যে হচ্ছে এই যে সেকেন্ডারি উসাইট এবং একটা পোলার বডি দেখা যাচ্ছে, ফার্স্ট পোলার বডি। একে ঘিরে যে আবরণ, একে ঘিরে যে সাদা টাইপের আবরণ, এইটা হচ্ছে জোনা পেলুসিটা, গ্লাইকোপ্রোটিন নির্মিত। এবং এর পাশে যে কোষস্তর দেখা যাচ্ছে, এই কোষস্তরকে বলা হচ্ছে কিউমুলাস উফোরাস, যেটা হচ্ছে গ্রানুলোসা কোষ দিয়েই তৈরি। তাহলে এই সেকেন্ডারি উসাইটের চারিদিকে যে কোষস্তর দেখা যাচ্ছে এটা হচ্ছে কিউমুলাস উফোরাস। এবং বাইরের দিকে এই অংশটা হচ্ছে থিকা, এইটা হচ্ছে থিকা ইন্টারনা, বাইরের দিকেরটা হচ্ছে থিকা এক্সটার্না। এবং এই যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি দেখা যাচ্ছে, এই যে ক্যাভিটি, এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম। এর মধ্যে যে ফ্লুইড রয়েছে তাকে বলা হচ্ছে লিকার ফলিকিউলি। তাহলে আমাদের শেষ হলো আমাদের গ্যামেটোজেনেসিস পদ্ধতি। পরের ভিডিওতে আমরা দেখব মেনস্ট্রুয়াল সাইকেল।